এখানে আপনি মেইন কাস্টে রাখলেন আরফান নিশোকে, মানে এইরকম একটা ক্যারেক্টার আরফান নিশোকে কেন চিন্তা ভাবনা হলো? মূলত এই এই পুরো সিনেমাটাতেই যাদেরকে আসলে যুক্ত হওয়ার দরকার ছিল প্রত্যেকের এনার্জি লেভেল থাকতে হবে অনেক হাই, এছাড়া এই সিনেমাটা বানানোই সম্ভব না। মানে এই সিনেমাটার স্ক্রিপ্টটা এত ডিফিকাল্ট স্ক্রিপ্ট, এবং আমি শুরু থেকেই বলতাম একটা কথা, যখন স্ক্রিপ্টটা রেডি হলো আমরা 4-5টা ড্রাফটে স্ক্রিপ্ট করেছি, মানে 4-5 জন রাইটার মিলে এটা করা, এবং প্রত্যেকবার ড্রাফট করার পরে খুব এক্সাইটেড, যখন আবার বসি নিজেরাই এটাকে আবার বাতিল করি। তো 5th ড্রাফটে আমি শুটিংয়ে গেলাম। তো এরকম একটা মানে এই ক্যারেক্টার এরকম একজনকে দরকার যার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে মানে এক্সট্রিম লেভেল, মানে এত টাফ লোকেশন আমরা শুটিং করব, আর আমরা জানতাম যে এটা -7 -8 শুটিং করতে হবে, এবং উইদাউট প্রপার মানে শীতের কাপড়। আমরা তো ইউনিটের লোকজন শীতের কাপড় পরতে পারবো, ওকে পরতে দিতে পারবো না। তো সেই রকম সার্ভাইভাল একটা তার নিজেরই দম থাকতে হবে অনেক, এবং এটার আগে প্রিপারেশন নিতে হবে অনেক, এবং ফ্রি আর্টিস্ট লাগবে। মানে ফ্রি আর্টিস্ট বলতে অনেক কাজ করেন না, হয়তো অনেক বেছে বেছে কাজ করেন। তো এইরকম সবগুলা হিসাব করে তখন নিশোর ব্যাপারটা, এবং নিশো অনেকদিন হচ্ছে একটু ভালো গল্প, তারপরে গ্যাপ দেয়, তারপর আবার প্রস্তুতি নেয়। ও খুবই ইন্সপায়ার্ড হলো। ও কিন্তু নিজেকে, ও তখন একটু মোটা ছিল, তারপরে টানা জিম করে ওকে আমি বলছি এত কেজির নিচে আমি শুরুই করবো না। আবার এটা প্রতিদিন না খেয়ে এটা করে অসুস্থ হওয়া শুরু করলো, আবার নিজেকে ব্রেক করা শুরু করলো। তো তখন আমার মনে হচ্ছিল হ্যাঁ, আমাদের কাস্টিং এর জন্য আপনি যেটা বললেন যে কেন ও, আমার পরবর্তীতে মনে হয়েছে যে হ্যাঁ এইটাই রাইট কাস্ট ছিল। এবং শুটিংয়ে যাওয়ার পর এমন সব আনবিলিভেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে যে এখনই সবাই অসুস্থ, মানে নিশো এরকম অসুস্থ হয়ে গেছে তাও শুটিং করছে, কারণ আমাদের শুটিং না করে ওই লোকেশন থেকে বের হইতে পারবো না আমরা, হ্যাঁ, আর ওই লোকেশনে ফিরতেও পারবো না। মানে এরকম একটা জার্নির মধ্যে দিয়ে আমরা গেছি, মানে আনবিলিভেবল কষ্ট। সো হি ওয়াজ দ্য রাইট কাস্ট ফর দিস ফিল্ম। এবং এইটা আবার সেকেন্ড টাইম যদি আবার ওকে বলা হয় অথবা আমাকে বলা হয় এটা আবার শুট করতে, এইটা মনে হয় পারবো না। মানে এইরকম একটা টাফ জার্নি ছিল। পূজা চেরির কথা শুনতে চাই। আমি খুঁজতেছিলাম যে যতটুকু টিজারে দেখেছি খুব কিউট লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আনলাইক পূজা ডেফিনেটলি। তো আমার কাছে লাগতেছিল যে মানে আমি যেই ভিজুয়ালটা ক্রিয়েট করতে চাই, কন্ট্রাস্টটা, যে ফরেন একটা লোকেশনে আমাদের একটা ক্যারেক্টার এবং চারপাশে অনেক ধরনের ক্যারেক্টার মিট করতেছে, আবার ওর এক্সপিরিয়েন্সের সাথে আসলে কে কে আছে, ওর ফ্যামিলি, মা, বউ অথবা চারপাশের মানুষজন, এই মানুষজনগুলো না অনেক অথেন্টিক হতে হবে। তো ওর যে ওয়াইফের ক্যারেক্টারটা, এইটা অনেক বাংলাদেশি চাইছি আমি, মানে বাংলাদেশি সুন্দর, মানে সুন্দরের ডেফিনেশন ওয়াইজ আমি এত ডিটেলে গেলাম না, মানে একটু দেখতে মানে খুবই ন্যাচারাল লাগে এরকম একটা জায়গা, এবং একটু মানে আনলাইক ওরকম হইতে হবে আর কি, এরকম একটা জিনিস চিন্তা ছিল। অনেকগুলো কাস্টিং মাথায় ছিল, কিন্তু পূজার সাথে মানে যখন ওকে আমি বলি, ও আমাকে শুরুতে একটা রিপ্লাই আমার কাছে খুব ভালো লাগছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ফ্রি আছো, আমার এই সিনেমাটার জন্য অনেক সময় দরকার, মানে অল্প সময় হবে না, তুমি কি অন্য কোনো শিডিউল দেওয়া আছে? আমাকে বললো যে আগামী 5 বছর আপনাকে শিডিউল দিয়ে দিলাম, আপনি ফোন করছেন। তো দ্যাট মানে আসে না যে এই লাইনটা, মানে আসে না এই ডেডিকেশন অথবা এই চিন্তাটা। দেন আমি বললাম আমি তোমাকে কনফার্ম করতে পারবো না, আমার কিন্তু অডিশন দিতে হবে, তুমি তো একটা সিনেমার স্টাবলিশড একটা আর্টিস্ট, তুমি অডিশন দিতে ইন্টারেস্টেড কিনা? কারণ অনেকে থাকে না যে না আমি তো পূজাচিরি হয়ে গেছি, আমি অডিশন দিব কেন? কিন্তু আমাকে বললো কোনো সমস্যা নাই। আমি বললাম 3 বার অডিশন নিব, বলে তাও সমস্যা নাই। এবং 3 দিন অডিশন নিছি, 2 দিন অডিশন নিছি, 3টা সিন। এবং অডিশনের পরেও আমাকে বলতেছে যে কি মানে অডিশন রেজাল্টও তো বাপু বলতেছেন না ঠিক মতো। তাই আমি বললাম যে আমি আসলে চিন্তা করতেছি। এবং আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখলাম যে অডিশনে ও যা যা চিন্তা, এরপরে ওর সাথে আমার ওই লেভেল অফ ডেডিকেশন নিয়ে কথা, যখন এটার জন্য ওরও কষ্ট করতে হবে অনেক। এবং সেটাতেও হচ্ছে খুব ফুল ফ্লেজে আসলে ওই কষ্ট করবে, তোমার এগেইন তোমারও ফিজিক্যাল ফিটনেস লাগবে। এবং সবাই আসলে আমরা এক ধরনের ফিজিক্যাল ফিটনেসের জন্য আসলে প্রিপারেশন, আমার নিজেরও, আমি অনেক কি বলি দমের এক্সারসাইজ মানে ব্রিদিং এক্সারসাইজ করতে হয়েছে আমাকে অনেক প্রি প্রোডাকশন লেভেলে, আদারওয়াইজ এই লেভেল অফ হাইটে আমরা উঠতে পারতাম না। বিউটিফুল। এবং আপনার সবকিছু মিলে আপনার নিজের এক্সপিরিয়েন্সটা কি? লাইক একটা তো টেনশন আছে যে ছবিটা কতটুকু মানুষের অন্তরে যাবে, সেটা তো একটা ডেফিনেটলি টেনশন। এবং আমি যেটা বুঝলাম যতক্ষণ আড্ডা দিয়ে যে আপনার টার্গেট আসলে ইন্টারন্যাশনাল মার্কেট, সেটাও একটা অনেক বড় একটা ড্রিম। তো সবকিছু মিলায় এবং বিদেশি একটা টিমের সঙ্গে আপনার কাজ করতে হয়েছে, সবকিছু মিলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন আসলে? আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি এক ধরনের ভয়ের মধ্যে আছি, বুঝছেন? মানে ভয়ের মধ্যে আছি হচ্ছে এখন পর্যন্ত
একটা তো যে মেকিং এর একটা আনন্দ আছে, মনিটরে বসে এরকম একটা ঘটনা ঘটতেছে, একটা আনন্দ আছে। যে স্ক্রিপ্ট লেখার সময় যতবার আনন্দ, এটা কতটা এক্সিকিউট হচ্ছে, আবার খুব ভালো লাগলে মানে প্রপার শটটা পেয়ে গেলে খুব আনন্দ হচ্ছে, আবার ভয় হচ্ছে। ভয় হচ্ছে কারণ হচ্ছে যে অনেক বছর পর সিনেমা বানাচ্ছি, আমি কি আসলে এই ল্যাঙ্গুয়েজ থেকে একটু দূরে সরে গেছিলাম, নিজের সাথে বোঝাপড়ার ব্যাপার। আবার যখন যারা দেখছে সবাই বলছে ওয়াও এরকম কিভাবে করলা, তখন মনে হচ্ছে মেবি এইটাই হচ্ছে পজিটিভ দিকে ওয়ার্ক করবে, মেবি আই ক্যান সেট মানে নিউ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ মানে ফর ফিল্ম, মানে আমার নিজের ফিল্মের একটা নতুন ল্যাঙ্গুয়েজ হয়তো ক্রিয়েট হচ্ছে, যেটা নতুন করে আমি এক্সপিরিয়েন্স করতেছি, সেটাও আমাকে ইন্সপায়ার করতেছে। তো অনেক মিশ্র প্রতিক্রিয়া। আমার কাছে লাগতেছে যে আমার কাছ থেকে দর্শক একটা আনলাইক রেদনরনি সিনেমা পাবে, নতুন একটা সিনেমা, আমার নিজের জন্যও একটা নতুন একটা জার্নি। তো নতুন জার্নি সবসময় আসলে বলা যায় না যে এটা আসলে সাকসেসফুল জার্নি হবে নাকি এটা একটা ফ্লপ জার্নি হবে, আমি জানি না। কিন্তু আমি ওইটা বিশ্বাস করি যে যেহেতু আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে কাজটা করেছি, ভালোবাসার একটা প্রতিদান আছে। আমি সবসময় যে অনেকগুলো ইন্টারভিউতে একটা কথাই আমি বারবার বলতাম যে এই সিনেমাটা না বানানো যাবে না, এই সিনেমাটা হয়ে উঠবে। সবাই যদি ভালোবাসে এই সিনেমাটা কিভাবে জানি হয়ে উঠবে। তো আমার কাছে মনে হয় যে মেবি এই সিনেমাটা এক ধরনের হয়ে উঠছে, এটা যদি দর্শকের কাছে হয়ে ওঠে, দর্শক যদি ভালোবাসার জায়গায় নিয়ে যায়, তাহলে এটা মেবি এটা অন্যরকম একটা কিছু হতে যাচ্ছে, ভালো খারাপ জানি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রোডাকশন লাইনে যদি একটু জানতে চাই যে কি পরিমাণ ইনভেস্ট করা হয়েছে ছবির পেছনে? একটা ঠিকঠাক বাজেট আসলে এটা অ্যালোকেট করতে হয়েছে, যদিও শুরুর দিকে আমরা একটা এখন যে বাজেটটা খরচ হয়েছে তার 50% বাজেট নিয়ে একবার চেষ্টা করেছিলাম এটাকে দাঁড় করানোর, কিন্তু সেটা আসলে সম্ভব ছিল না। তো বাংলাদেশের ফিল্মের মার্কেট মানে একটু তো আসে না, ঈদের সময় একটা মার্কেট বাড়ে আবার ডাউন হয়, মানে রিস্কি ইনভেস্টমেন্ট ডেফিনেটলি। এইটা সব মিলে আমি আসলে যেহেতু প্রডিউসার এই তথ্যটা দিলে বেটার হতো, তবে আমি এটা বলতে পারি যে এই সময়ের যেই সিনেমাগুলো একটা বড় স্কেলে যে বাজেটের জন্য অ্যালোকেট করা হয়, যে বাজেটটা, এরকম একটা বাজেট নিয়ে আমাদের কাজ করতে হয়েছে আর কি। কোনো ইন্টারন্যাশনাল আর্টিস্টকে কখনো চিন্তা করেছিলেন নাকি এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ বা ঝুঁকি নিয়ে ফেলেছেন? না, ইন্টারন্যাশনাল আর্টিস্ট অলরেডি আমাদের সিনেমার মধ্যে আছে। হ্যাঁ, আমাদের মানে এমনিতেই অনেক ইন্টারন্যাশনাল জুনিয়র আর্টিস্ট তো আছে, এছাড়াও হচ্ছে যে আমাদের দুইটা বড় ক্যারেক্টারে একদম প্রপার একজন আজারবাইজানি আর্টিস্ট আছেন, ওকে, ঠিক আছে। সো উনি হচ্ছে ওখানেও পপুলার, সো ওনাকে আমরা নিয়ে আসছি কাজাকিস্তানে। তো ওইখান থেকে ওখানে একটা বিশাল নেটওয়ার্কিং করতে হয়েছে আপনাকে। হ্যাঁ, ডেফিনেটলি। সো উনারও এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, মানে এক্সপিরিয়েন্স ডিফারেন্স আমি জানি না, সময় থাকলে একটা ছোট্ট লাইন। সেটা হচ্ছে যে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের স্ক্রিপ্টটা 3-4টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয়েছে, কারণ আমাদের বেশিরভাগ ক্রু ছিল রাশিয়ান। ওকে, তো ওরা ইংলিশ বুঝে না, তো আবার অন্য দেশের আর্টিস্ট, মানে 4-5টা দেশের আর্টিস্ট ছিল। তো আমরা হচ্ছে বাংলা করছি, ইংলিশ করছি, রাশিয়ানে স্ক্রিপ্ট ট্রান্সলেট করছি। তো ওই আর্টিস্টটা রুসলান। তো রুসলানের কাছে কাজাকিস্তানি প্রডিউসার, সেও রাশিয়ান একটা মহিলা, মানে মায়রা নাম ওনার। সো উনি হচ্ছে ওকে কন্ট্যাক্ট করেছে, তো ওকে স্ক্রিপ্ট পাঠিয়েছে, স্বাভাবিকভাবে রাশিয়ান স্ক্রিপ্ট পাঠিয়েছে ওকে। তো রাশিয়ান স্ক্রিপ্টটা ওর বোঝার জন্য, তো রাশিয়ান স্ক্রিপ্ট পড়ে টোরেও আসছে সুন্দর। তো আমরা ঠিক শুটিং এর আগের দিন আমরা বসি, আমি, নিশো এবং সবাই মিলে বসি রিহার্সাল করার জন্য। তো এখন ডায়লগ দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজে, আমি বুঝতে পারতেছিলাম যে কি ল্যাঙ্গুয়েজ, বলে রাশা। ডায়লগ কেন রাশাতে হবে? আমাকে তো বলছে রাশা। আমি যে ডায়লগ তো হবে, ওনার ডায়লগ হবার প্রস্তুতে। আচ্ছা, তো ওইখানে ব্র্যাকেটে যে লিখা ওইটা মানে এই লস্ট ইন ট্রান্সলেশন হয়ে গেছে। ওই যে ট্রান্সলেট করেছে ডায়লগটাও রাশিয়ানে ট্রান্সলেট করেছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলছে পোস্ত ডায়লগ। এখন আমি তো রাশিয়ান পড়তে পারি না, আমি তো বুঝতে পারতেছি না এটা ভুল কি শুদ্ধ। এবং উনি পুরা সিনেমার 15 দিন ধরে সব ডায়লগ মুখস্থ করে আসছে অন্য একটা ল্যাঙ্গুয়েজে। এবং পরের দিন শুটিং, উনি বললো যে তাহলে তো আমার, আর ওরা খুবই প্রফেশনাল আর্টিস্ট, বলে তাহলে তো তোমাকে সিনেমা থেকে বাদ দিতে হবে, কারণ আমি এখন এই ডায়লগ কি, আর আমি যে ল্যাঙ্গুয়েজ বুঝি না সেই ল্যাঙ্গুয়েজ আমি অ্যাক্টিং করবো কিভাবে? তাই আমি বললাম যে এখন তো কিছু করার নেই, কালকে শুটিং। পুরো একটা সিচুয়েশন হলো, দেন ওকে ঠান্ডা করে দেন আবার আমরা নতুন করে ওর ডায়লগ গুলো আবার মানে আনবিলিভেবল একটা কষ্ট করেছে। এক্স্যাক্টলি, একটা ছোট্ট মিস্টেক কিন্তু কত বড় ইম্প্যাক্ট। অনেক রাইট। ওকে,
ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।